কথা বলছে হট করে বাবু তোমার কি হয়েছে এইভাবে বলছে, এইভাবে 1.5 ঘন্টা থাকে। তুমি বুঝতে পারছো কি হতে পারে? নিউরোলজিস্ট এবং আরো সাইকিয়াট্রিক ডিপার্টমেন্টেও এর ট্রিটমেন্ট নেই। সায়েন্সের মেডিকেল হিস্ট্রিতে ডক্টররা হাত তুলেছে, এই ট্রিটমেন্ট আমাদের কাছে নেই। এটা কি রোগ আমরা জানি না। পেটের থেকে না শেকড় তোলা হয়, সেগুলোর মধ্যে এরকম না ছাই পড়ে। ভদ্রলোকে শার্টের বোতাম খোলা, প্যান্টের বেল্ট খোলা, বাকিটা আমি মানে বুঝে নাও। চায়ের মধ্যে আমাদের যে মেনস্ট্রুয়েশনের ব্লাডটা থাকে, সেই ব্লাডটা প্লাস কিছু জিনিস পুড়িয়ে তাকে খাচ্ছে। এসে ক্লেম করছে আই এম প্রেগনেন্ট। বন্ধুরা, তোমাদের জন্য আমার কাছে একটা বিশেষ এক্সক্লুসিভ কন্টেন্ট আছে, কমেন্ট বক্সে দেওয়া লিংক চেক করো। সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত কথা লাইভ পডকাস্টের সম্পূর্ণ নতুন একটি এপিসোডে। আমাদের এই পডকাস্টে আমরা আলোচনা করি সুপার ন্যাচারালস নিয়ে। আমাদের পডকাস্টে আমরা আলোচনা করি তাদেরকে নিয়ে যাদেরকে দেখা যায় না, এমন কিছু ঘটনা নিয়ে যে ঘটনার কোনো ব্যাখ্যা হয় না। এবং আজকেও আমাদের পডকাস্টে এমন একটি ঘটনা আছে যে ঘটনা আপনাদেরকে অবাক করবে, যে ঘটনা আপনাদেরকে ব্যাখ্যা খোঁজার জন্য অনেকটা উৎসুক করবে। এবং আপনারা সকলে এই ঘটনা শুনবার পর আমার মনে হয় যে অনেকটা সময় স্টান্ট হয়ে থাকবেন। চলুন একটুখানি শোনা যাক আজকের ঘটনা। আজ আমার গেস্ট পম্পি। কেমন আছো? ভীষণ ভালো আছি। খুবই পুরোনো ফলোয়ার্স। যবে থেকে প্রেত কথা তবে থেকে আমি আমার ডেলি রুটিনে প্রেত কথা সেট হয়ে গেছে। কিচেন ওয়ার্ক প্রেত কথা চাই, ঘুম আসছে না প্রেত কথা চাই, ঘুম থেকে ওঠার পর আজকে যেন কি পডকাস্টটা হলো, তারপর একটু চেক করে নিত কি কি ঘটনা আছে, চট করে একটু দেখে নিত। মানে যদি আমার স্কেডিউলে সময়ও না থাকে, একদিন উঠলাম, বাড়ির কাজ করছি, প্রেত কথা কানে, একটা এপিসোড হয়ে গেল, সেকেন্ড হয়ে গেল, থার্ড হয়ে গেল, মানে প্রেত কথা আমার চাই। মানে সব থেকে বড় হলো শুধু আমি ক্রেজি না অ্যাবাউট প্রেত কথা, আমার মেয়ে এবং আরেকজন ক্ষুদ্র মানুষ আছে যে তোমার বিশাল বড় ফ্যান। আচ্ছা, ওদের দুজনকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্নেহ। এবং ওরাও যেন প্রেত কথা এইভাবে শুনতে থাকে, আর ওরাও যেন প্রেত কথা বলতে থাকে। ওরা একটু বড় হয়ে গেলে যেন এসে ঘটনা বলেও। আসার খুবই ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু দুজনেই স্কুলে পড়ে তাই আনতে পারিনি। কিন্তু হ্যাঁ, অবশ্যই যদি কখনো আবার সময় সুযোগ হয় নিশ্চয়ই নিয়ে আসবো। নিশ্চয়ই আসবে। অলওয়েজ ওপেন, প্রেত কথার গেট সবসময় আপনাদের জন্য খোলা আছে। পম্পি, তুমি কি করো? বর্তমানে টেলিভিশন ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছি 2015 থেকে। আমার লাস্ট প্রজেক্ট ছিল জগদ্ধাত্রী, প্রতিমা রূপে সবাই হয়তো আপনারা আমাকে দেখেছেন। আর এখন বর্তমানে তাছাড়াও ফ্রিল্যান্সিং কিছু কাজ করি। ফ্রিল্যান্সিং কাজকর্ম করো। কোথায় থাকো তুমি? সোনারপুরে। সোনারপুরে। শোনা, একবার বলে দাও তুমি এখানে এলে কিভাবে, একটু প্রসেসটা যদি আমরা বলে দিই, তাহলে অন্যান্য যারা ধরো যাদের জীবনে এমন ঘটনা আছে, আপনার জীবনে কোনো হয়তো সত্যিকারের ঘটনা আছে বা শোনা কোনো ঘটনা আছে, সেই ঘটনাটা আমাদের এখানে এসে বলতে পারবে। আমাদেরও তো অনেক অনেক কন্টেন্ট দরকার যারা কিনা ঘটনা বলবে এরকম। তুমি একটুখানি বলে দিলে আরো সুবিধা হয় যে কিভাবে তুমি এলে। প্রথমত এইখানে যারা আসতে চাইছেন কোনো ডাউট রাখবেন না। একটা নাম্বার দেয়া হচ্ছে স্ক্রিনে, সবাই আপনারা দেখতে পাচ্ছেন। সেই নাম্বারে আপনার ঘটনাটা অডিও হিসেবে পাঠিয়ে দেবেন, যেটা আমি প্রসেস মানে ফলো করেছি সেটাই আপনাদেরকে বলছি। হোয়াটসঅ্যাপে আমি পাঠিয়ে দিয়ে নিশ্চিন্ত হয়ে চুপচাপ ধৈর্য ধরে বসেছিলাম, সেটা আপনাদের ধরতে হবে। আর সুন্দর করে একটা ফোন যাবে আপনার কাছে, আর যিনি কনসার্ন পার্সন, যিনি ঘটনাটা শোনেন, ফোন যাওয়ার পরে ছোট্ট করে একটা আপনার সঙ্গে ইন্ট্রোডাকশনে কথা বলা হবে, তারপরে এখানে চলে আসা। ইনফ্যাক্ট অ্যাড্রেসটাও আফটার কথা বলার পরে আপনাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে দেওয়া হবে। নাম্বারটা একবার বলে দিই আমি। নাম্বারটা হলো 9875476704। এই নাম্বারটা দেখবেন আমাদের ডেসক্রিপশনেও আছে, স্ক্রিনের মধ্যেও দেওয়া থাকবে। এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপে ভয়েস করে পাঠিয়ে দিন আপনার ঘটনা শোনানো হবে। যদি পছন্দ হয় তাহলে এখানে বসবেন এবং এসে বলবেন সমগ্র পৃথিবীর বুকে থাকা সকল বাঙালিকে আপনার
জীবনের প্যারানর্মাল এক্সপিরিয়েন্স। আজকে ঘটনায় ঢোকা যাক। লাইক করে দিন এপিসোডটাকে, ততক্ষণ সাবস্ক্রাইব করে ফেলুন না করা থাকলে, এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। মঙ্গলবার করে আমরা মাঝে মাঝেই বেশ কিছু এক্সট্রা এপিসোড দিই, সেই এপিসোডগুলোকেও কিন্তু এনজয় করতে ভুলবেন না। আমি পম্পির কাছে চলে যাই সরাসরি এবং আজকের ঘটনাটা শুনি। চলো আজকের ঘটনাটাই আমি শুনি। আমি তো শুনিনি ঘটনাটা, না। তানভীর ভাই শুনেছে ঘটনাটা তোমার কাছে। একদমই পুরোটাই তানভীর বাইকেই আমি বলেছি, এবং যেটা মানে এটা 2000 সালের ঘটনা, এবং ঘটনাটার একটু সারমর্মটা বলে দেওয়া খুবই দরকার, যাতে দর্শক রিলেট করতে পারে কোথা থেকে সূত্রপাতটা শুরু হলো। যে ব্যক্তিটির ব্যাপারে এই ঘটনাটা আমার খুবই মানে ব্যক্তিগত স্থান এবং ব্যক্তিগত জায়গা থেকে তার সঙ্গে আমার সম্পর্ক। আচ্ছা, বলতে পারো গৌরব, আমরা একই বাড়িতে একই ছাদের তলায় থাকতাম, কিন্তু কিছু কারণে আমি ছদ্মনাম নিয়ে বলছি। প্রথম ব্যক্তির নাম হলো বাবু, দ্বিতীয় ব্যক্তির নাম হলো সোনাই, তৃতীয় ব্যক্তির নাম হলো পাপি, এবং চতুর্থ ব্যক্তির নাম হলো সিদ্ধার্থ। আচ্ছা, ঘটনাটা হলো পুরোটাই বাবুর। আচ্ছা, যে প্রথম ব্যক্তি যিনি, প্রথম ব্যক্তির, কিন্তু প্রত্যেকটা ব্যক্তি কিন্তু ইন্টারকানেক্টেড। কিভাবে এদের কোনো সম্পর্ক আছে? চারজনেই এরা ভাই। আচ্ছা, চারজনেই এরা ভাই, এবং কোনো কাজিন না, কিন্তু নিজের ভাই। আচ্ছা, নিজের ভাই। ঘটনাটা যে ঘটে সেটা 2000 সালে শুরু, এবং অন্ত হয়েছে, শেষ হয়েছে 2011 শেষের দিকে। 11 বছর ধরে? 11 বছরের ঘটনা এটা। এবং এই ঘটনাটা যখন আমি বলা শুরু করব, তুমি বুঝতে পারবে আস্তে আস্তে গৌরব, এই যে জিনিসগুলো যারা করে, তন্ত্র বলো, ব্ল্যাক ম্যাজিক বলো, টোনা টোটকা, মানে যে যে ল্যাঙ্গুয়েজে জিনিসটাকে বিচার করে, সবার কাছে তুমিও প্রত্যেকবার এই বার্তাটা দাও, এগুলো প্র্যাকটিস করা উচিত নয়। এবং আমিও এই ঘটনার মাধ্যমে মানুষে বুঝতে পারবে যে করে তারও ক্ষতি হয়, এবং যে মানে যার ওপরে হয় তার চূড়ান্ত ক্ষতিটা হয়। মানে কেউ কিন্তু এমন না, ইটস লাইক আ গিভ এন্ড টেক পলিসি, বলে না কর্মফল বিফলে যায় না, মানে ব্যাপারটা কিন্তু ওরকম। এক্স্যাক্টলি। আমি ঘটনাটা তাহলে একটু শুরু। হ্যাঁ, বলো বলো বলো। বাবু বলে মানে যিনি ব্যক্তি ছিলেন, যার ঘটনা মেনলি, তার খুব ছোট্ট ফ্যামিলি, বউ এবং তার একটি মেয়ে আছে, এবং খুবই হ্যাপি ফ্যামিলি, মানে কোনো অভাব অনটন কোনো কিছুই নেই তাদের জীবনে। দ্বিতীয়ত হলো প্লাস অনেক আমরা ফ্যামিলি দেখেছি নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গিয়ে একে অপরের সঙ্গে কোনো সম্পর্ক নেই, কিন্তু এই ফ্যামিলিটা একটা অদ্ভুত সুন্দর ফ্যামিলি। সবাই আলাদা আলাদা থাকে, বাট প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের একটা সুন্দর মধুর সম্পর্ক আছে। মানে মানে কি একই বাড়ির মধ্যে আলাদা থাকে না, মানে আলাদা আলাদা ফ্ল্যাটে সবাই থাকে, কিন্তু ভাইয়ে ভাইয়ে, ভাইয়ের বউয়ে বউয়ে সবার সঙ্গে কিন্তু খুব সুন্দর একটা সম্পর্ক আছে। সবার ফ্ল্যাট একদম মোটামুটি পাশাপাশি না না, সবাই যে যার মতন আলাদা আলাদা। যেরকম এই ব্যক্তিটি থাকতো, ধরে নাও আমি ছদ্মনাম বলছি, ধরে নাও গড়িয়াতে থাকতো, আর একজনের বাড়ি হলো বালিগঞ্জ, আর একজন হলো পার্ক সার্কাস, মানে এইভাবে ব্যাপারটা বিভিন্ন জায়গায় থাকে। কিন্তু এদের পরিবারের আপব্রিঙ্গিং বলো বা পেডিগ্রি বলো, এমনই ইনফ্যাক্ট ঠাকুর দাদা বা ঠাকুমা এদের মানে যে শিক্ষাটা, বলে না সব ফ্যামিলি সমান হয় না, শিক্ষাটা আলাদা থাকতে পারে কিন্তু এক আত্মা এক প্রাণ। মানে এই ফাংশনে তাকে চাই, তাই সেই ফাংশনে, মানে ফাংশন হোক বা কোনো ডিসিশন নেওয়া হোক বা কোনো ধরনের কোনো সাজেশন নেওয়া হোক, একজনের কথা হবে না, তিনজনের সঙ্গে কনসাল্ট করবে, তবে গিয়ে কোনো ডিসিশনে তারা আসছে। এটা হলো ফ্যামিলির জিস্ট। এবং এদের পুরো খদ্দের ব্যবসাদার বাড়ি, 4 ভাইয়েরই ব্যবসা। যে বাবু, তার ওষুধের দোকান, যে বাপি, তার ছিল গয়নার দোকান, এবং যে সোনাই, সে একটু মানে খ্যাপাটে গোছের ছেলে ছিল এবং মন খোলা, মানে তার কাছে কোনো ব্যাপার না, জীবনটা উপলব্ধি আর উপভোগ করতেই ব্যস্ত। তার একটা ছোট্ট আর্চিজের দোকান ছিল। এবং যে বড় ভাই সিদ্ধার্থ, তার ছিল একটা স্টুডিও, ফটোগ্রাফিক স্টুডিও। এই ঘটনাটার যে সূত্রপাত শুরু হয়েছে প্রথমে ধরা যায়নি, একদমই কোনোভাবেই বোঝা যায়নি। প্রথম সূত্রপাত শুরু হলো একটা ছোট্ট বাড়িতে অশান্তি দিয়ে,
যে ফ্যামিলিটা এত সুন্দর বন্ডিং এর মধ্যে ছিল, আউটিং এ যাচ্ছে, ঘুরতে যাচ্ছে, হঠাৎ করে কোথাও একটা যেন সবটা হারিয়ে গেল। সবটাই হারিয়ে গেল। কিভাবে হারিয়ে গেল? বাড়িতে ফার্স্ট যে প্রথমে তারা একটা ফ্ল্যাটে থাকতো, ফ্ল্যাটে থাকার পর তারা হঠাৎ করে সিদ্ধান্ত নিল যে এত ছোট ফ্ল্যাটে আর হচ্ছে না। তাদের একটা খুব সুন্দর কুকুর ছিল, ল্যাব্রাডর। মানে ওর জন্যই অ্যাকচুয়ালি প্ল্যানিংটা করা, যে আমরা 3 জন, বলতে গেলে 4 জন ব্যক্তি এই ছোট ফ্ল্যাটে হচ্ছে না, চলো একটা বাড়ি করি। এবার তারা বাড়ি করার সিদ্ধান্ত নিল, টাকা পয়সা জমা করা হলো। তো খুবই রিনাউন্ড জায়গা, তুমি জানবে গৌরব, তিলজলা। তিলজলা একটা জমি দেখলো, সেই জমিটা পছন্দ হলো, ওয়াইফকে নিয়ে গিয়ে দেখালো। তখন অবধি সব ঠিক আছে, এটা 2000-এর ঘটনা বলছি। তখন অবধি সব ঠিক আছে, ওয়াইফ গেল, ওয়াইফ গিয়ে পছন্দ করলো, জমিটা কেনা হলো। রেজিস্ট্রির দিন সে ওয়াইফকে নিয়ে না গিয়ে তার মাকে নিয়ে গেল। বাবু 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 মাকে নিয়ে গেল, গিয়ে জমিটা রেজিস্ট্রি করলো। এই আমরা বলি না যে এইটা হয় না, ওটা হয় না, সেটা হয় না, মলমাসি করলো, যখন আমাদের হিন্দুদের কোনো শুভ কাজই হয় না। এবং শুধু রেজিস্ট্রি করলো না, রেজিস্ট্রিটা খুবই হুড়োহুড়িতে করলো। মানে আজকে সিদ্ধান্ত নিয়েছে, কালই করে নিল। মানে একটা মানুষে তো একটু চেক করে যে মানে জায়গাটা, এরিয়াটা ঠিক আছে কিনা, বা জমিটা ঠিক আছে কিনা, কিছুই না। মানে ফুল কনফিডেন্সে জমিটাকে গিয়ে জাস্ট রেজিস্ট্রি করে ফেললো। ইনফ্যাক্ট তার যে ওয়াইফ ছিল সে বাধাও দিয়েছিল যে এখন এই মুহূর্তে করো না, একটু দাঁড়িয়ে যাও, কটা দিন পরে করি, একটু খবরাখবর নিয়ে নি, পাড়াটাকেও একটু বুঝে নি। মানে ওই বলে না মতিভ্রম, যখন করার হয় তখন কেউ আটকাতে পারে না। মানে দুম করে গেল, তার মাকে নিয়ে, বাবুর মাকে নিয়ে গিয়ে রেজিস্ট্রি করে রেজিস্ট্রি করা হয়ে গেছে। দে আর ভেরি হ্যাপি। ঠিক আছে চলো, এখানে অবধি সব ঠিক ছিল, রেজিস্ট্রি হলো। ইটস ওকে, মানে মা গিয়ে রেজিস্ট্রি করেছে, বউয়ের কোনো তাতে সমস্যা নেই। আচ্ছা, মানে এইগুলো মানে কোনো মানে ফ্যামিলি কোনো ট্রাবলসই ছিল না তাদের মধ্যে, কোনো দিনই না। মানে মা বউ বলে কোনো ব্যাপার না। মানে পরিবারের কেউ থাকলেই হলো। সব থেকে বড় কথা, যিনি মা ওনার অবদান, এবং যিনি বাবা ওনার অবদান 4 ছেলের উপরে প্রচুর। মানে তারা না থাকলে হয়তো এই জায়গাটাতেই তারা পৌঁছাতে পারতো না। 4 ছেলে, বিশাল অবদান। মানে জমিটা প্রথমে রেজিস্ট্রি করা হলো, মানে কেনা হয়ে গেল। কেনার সাথে সাথে লোন করা হলো, লোন করে বাড়িটা ভিত করা হলো। যার জন্য করা বাড়ি সেই থাকলো না, সেই কুকুরটা। প্রথম ভিত পড়লো বাড়িটার, কুকুরটার হঠাৎ করে খুব শরীর খারাপ। কি শরীর খারাপ, কোনো ডাক্তার ধরতে পারলো না। একটা রং ট্রিটমেন্ট হলো, ইনজেকশনটা কুকুরটাকে যেখানে দেওয়ার কথা, ওর নাম ছিল রকি, যেখানে দেওয়ার কথা সেখানে দিল না, একটা থাইয়ে দিল, থাইয়ে জলটা জমলো। বাবু এবং তার ওয়াইফ নিয়ে যেতে যেতেই কোলের মধ্যে কুকুরটা শেষ। তখনও কেউ বুঝতে পারেনি এটা ঘটনাটা কোন দিকে যাচ্ছে। একজন বাবুকে বলল যে তোর উপরে আসা কোনো বিপদ হয়তো ও নিয়ে নিল। মানে তখন অবধি আমরা ভাবছি হয়তো কোনো বিপদ বা ফাড়া ছিল, কেটে গেল আমাদের। তো তারপরে মনটা ঠিক ভেঙে গেল, বাড়িটা কি করবো না, মানে তোরটা নাই। এবার তখন অলরেডি ঢালাই পড়ে গেছে, ফার্স্ট ফ্লোর হয়ে গেছে। এবার এলো গৃহপ্রবেশ আমাদের বাড়ির। এবার একটা ছোট্ট কথা আমি বলে নিতে চাই গৃহপ্রবেশের আগে। যেখানে জমি, মানে যেই জমিটা কেনা হয়েছিল সেই জমিটা একটা ক্লাবের ছিল, আর ক্লাবটা ঠিক ওই বাড়িটার পাশে। এবার ওরা কিছু হয়তো ফিনান্সিয়াল কারণে জমিটা হয়তো বিক্রি করেছিল, কিন্তু ওরা কখনোই এটা বলেনি ওখানে কালী পুজো করা হতো। এবার সব কালী পুজো করা জমি কিন্তু ভালো নয়, এটা বাস্তুর দিকে মানে চলে যাচ্ছে ব্যাপারটা। কিন্তু এটা একদমই সত্যি, মানে যার উপরে হয় সেই বোঝে বলে না। মানে এগুলো আমাদের যেহেতু নিজের চোখে দেখা এবং উপলব্ধি করা, তাই এতটা জোর দিয়ে বলতে পারছি। আর ত্রিকোণ বাড়ি ছিল, একদম কোনাকুনি বাড়ি ছিল। তো যখন ঢালাই হয়ে গেল, রকি চলে গেল, একতলা কমপ্লিট, শিফট করার সময় গৃহপ্রবেশ করতে হয়। তো গৃহপ্রবেশ করা হবে, তার আগে কি হলো, দশকর্মার জিনিস যেগুলো আমরা জেনারেলি কিনি, দশকর্মার জিনিসগুলো কেনা হলো। কিনে সেই ব্যক্তি, মানে বাবুর যিনি ওয়াইফ ছিলেন,
উনি কি করেছে, গিয়ে দশকর্মার জিনিসগুলো যথারীতি ঘরের মধ্যে রেখে দিয়ে চলে এসেছে। এবার বাবু এবং তার একজন বন্ধু এবং ভাই, মানে তার সঙ্গে সম্পর্কটা বন্ধু ভাইয়ের সম্পর্ক, মানে খুবই ক্লোজ। নিজের কিন্তু কেউ ছিল না সেই ব্যক্তিটি, তার নাম ছিল টিটু। সে কি করলো, বাবুর সাথে গেছে, গিয়ে বড় দরজাটা, মানে আর বাড়িটা খুব সুন্দর করেছিল, ফার্স্ট ফ্লোরটা গ্যারেজ, মানে কার পার্কিং এর জন্য খুব প্ল্যানিং করে করেছিল। যেহেতু একটা ওনাদের মেয়ে ছিল, মেয়ের কথা ভেবে একটা ঘর করেছিল, যে পরবর্তীকালে যদি মেয়ের কখনো কিছু করতে লাগে বা কখনো যদি আমরা আমাদের ব্যবসাটাকে এক্সপ্যান্ড করি ভেবে একটা নিচে একতলায় ঘর, মানে গ্রাউন্ডে, একতলা না গ্রাউন্ডে ঘর করা হয়েছিল, মানে 4 তলা, অনেকটাই বড় বাড়ি। এইবার বাবু এবং ওই চিচু যখন ঢুকছে, গেটটা খুলে, বড় গেটটা খুলে, 2টো গেট ছিল, একটা বড় গেট একটা ছোট গেট, দেখছে ঠিক এইটা যদি দরজা হয়, দরজাটা দিয়ে এইভাবে ঢুকলো, ঢুকেই দেখছি এই পাশটা বা পাশটায় একটা ব্যাগ রাখা আছে, ব্যাগের মধ্যে কি আছে, যা যা দশকর্মার জিনিস হয়, কুলো, সিঁদুর, আরো জিনিসপত্র সব ওই ব্যাগে রাখা আছে। এবার তারা তখনও মানে কি করে বুঝবে যে ওটা কেন ভেবেছে, হয়তো যে বাবুর ওয়াইফই হয়তো ওইভাবে ভুলে রেখে দিয়ে চলে গেছে, কি আর করা যাবে। যথারীতি এবার সেও বোঝেনি, সে কি করলো, বলে যে হয়তো দেখ তোর দিদি হয়তো রেখে দিয়ে চলে গেছে, ওটাকে তুলে নিয়ে যথারীতি ঘরে নিয়ে গিয়ে চলে গেছে। মানে একতলায় তুলে ঘরের মধ্যে, যেহেতু গৃহ প্রবেশ হবে ঘরের ভেতরেই, তো ঘরেরই সরঞ্জাম নিয়ে ওখানে নিয়ে গিয়ে, খুবই জেনারেল। এবং সব থেকে অদ্ভুত, ঘরে এসে তো বলবে যে তুমি ওইটা ওইখানে রেখেছো কেন, না সে বলেনি। এমনি তো অনেকটাই রাত হয়ে গেছিল, কারণ কাজ সেরে তারপরে বাড়িতে যাওয়া, একটা হ্যাসেল, নতুন বাড়ি করা একটা হ্যাসেল, মানে বিধ্বস্ত, তখন সিচুয়েশনটা হয়ে গেছে বিধ্বস্ত, আর পারছে না। হ্যাঁ, এইটাও মাথায় আসেনি যে এতটা গাফিলতির কাজ তার বউ করতে পারে না, এইটাও কিন্তু মাথায় স্ট্রাইক করেনি। মানে যে মানুষ পুরো সংসার সামলাচ্ছে, সে কখনো ওরকম একটা ব্যাগ গেটের পাশে রেখে দিয়ে চলে যাবে? মানে যে ওই হওয়ার থাকলে যেটা হয় মতিভ্রম। 1 থেকে 1.5 বছর সব ঠিকঠাক ছিল, কিচ্ছু বোঝা যায়নি। 1 থেকে 1.5 বছর পর এই বাবুর একটা ভীষণ সাংঘাতিক হ্যাবিট ছিল, সেটা হলো পরের উপকার করা। মানে তাতে যদি নিজেরও ক্ষতি হয়, করতে রাজি আছি। এবং যেহেতু ওষুধের দোকান ছিল, প্রত্যেকটা সময় কি হতো, যত গরিব মানুষ ছিল না, ওষুধের তো এত প্রচন্ড দাম, ওই বাবুকে গিয়ে বলতো, দাদা পেটটা খুব ব্যথা করছে, ডাক্তারবাবু বলতো বাবুকে অ্যাকচুয়ালি ওইখানে সবাই, মানে ডাক্তারবাবু বলে খুবই রিনাউন্ড ছিল, ডাক্তারবাবু একটু দেখো না পেটটা খুব ব্যথা করছে, একটা ওষুধ দাও তো, দিয়ে দিল, টাকা নিল না। মানে এটা ওনার জীবন ধারাই ছিল একদম, মানে রক্তে বসানো হ্যাবিট, এটা কেউ চেঞ্জ করতে পারতো না। মানে এতটাই উনি এই ধরনের নেচারের মানুষ ছিল যে মানুষকে পকেটে যদি 100 টাকাও থাকে, মানে দেখবে না 10 টাকা আছে কি 20 টাকা আছে, সাট করে বার করবে, যা উঠলো এনাও মা রাখো। দিল খোলা মানুষ, হাত খোলা মানুষ, মানে কৃপণ হতে আমি তাকে দেখিনি। এই হ্যাবিটের জন্য যে একটা মানুষের কত বড় ক্ষতি হতে পারে এবার শুরু হচ্ছে। এরকমই যেরকম আরো 4টে মানে মানুষ তার কাছে হেল্প চাইতে আসে, এরকমই একজন মহিলা একদিন তার কাছে হেল্প চাইতে এসেছে। মহিলাটা ছিল, এই ঘটনাটা কি বাড়িটা হয়ে যাওয়ার পরে? একদম। কতদিন পরে? তো বেশি দিন না, 1-1.5 বছর বললাম তো। ওই ব্যাগটা নিয়ে কোনো ঘটনা তো নিশ্চয়ই আছে নাকি? ব্যাগটা নিয়ে পরে আছে, ঠিক আছে, ওটাকে আমরা এখন ডিসক্লোজ করছি না, বা না ব্যাগটাই মেইন অ্যাকচুয়ালি, ঠিক আছে, ওটা নিয়ে কিছু বলবো না এখন। মানে আমি জাস্ট কানেক্ট করে নিলাম যে ব্যাগটার তার মধ্যে নিশ্চয়ই কোনো ঘটনা আছে, এই জন্য তুমি উল্লেখ করেছো। এবং ওই বাড়িতে ওদের গৃহপ্রবেশ হয়ে গেছে, ওরা বাড়িতে থাকছে, এবং ওনার ওই হ্যাবিটটা সম্পর্কে আমরা জেনে গেছি। এইবার ওনার কাছে একজন ভদ্রমহিলা আসছেন, কি বলছেন তিনি? ভদ্রমহিলা এসে বলছে যে ডাক্তারবাবু, আমার খুব অভাব, আপনি একটু সাহায্য করবেন। বাবু বলেছে যে কি বলো, তোমার সাহায্য লাগবে? আর উনি খুব ফেমাস ছিল, মানে ডাক্তারবাবুর কাছে গেলে কিছু না কিছু সলিউশন মানুষ পাবেই। মানে এই চিন্তা ভাবনাটা সবার ওখানে, আর 25 বছরের দোকান, 1 বছর 2 বছর না, একদম।
মানে সবার কাছে, সে যে কোনো ধর্মের হোক, যে কোনো জাতির মানুষ হোক না কেন, ডাক্তারবাবুর কাছে গেলে কিছু না কিছু ব্যবস্থা হবে। এবং ডাক্তারবাবুর আরেকটা খুব ভালো গুণ ছিল, কথা বলতে খুব ভালো লাগতো। মানে যার সঙ্গে কথা বলবে একদম মুগ্ধ করে দেবে, বন্ধু বানিয়ে নেবে। এবং তার কিছু গার্লফ্রেন্ডসও ছিল। মানে অনেক ধরনের তো মহিলাদের সমস্যা হয়, এবার ডাক্তারের কাছে যাওয়ার থেকে প্রেফার করছো তো সেই ডাক্তারবাবুর কাছে আসা, মানে বাবুর কাছে আসা। মানে সবসময় তো সবার পক্ষে সম্ভব হতো না ডাক্তারের কাছে গিয়ে কনসালটেন্সি নিয়ে একটা কোনো ট্রিটমেন্ট করা। তো ডাক্তারবাবু ওষুধ দিত, কাজ হয়ে যেত। মানে এই ধরনের তার ক্রেজ ছিল। তো ভদ্রমহিলা এসছে, মানে জেনারেলি যেমন হয় আর কি, আমরা এটাকে একদমই রিকমেন্ড করছি না কাউকে, কিন্তু জেনারেলি যেটা আগেকার সময় হতো, আমরাও যেটা করতাম, যে কোনো একটা ওষুধের দোকানে গিয়ে যে ওষুধ বিক্রি করে তাকেই আমরা বলতাম এই পেটে ব্যথা করছে একটা কিছু দাও, এই মাথা ব্যথা করছে একটা কিছু দাও, এবং সে কিছু না কিছু একটা দিয়ে দিত, জেনেরিক কিছু ওষুধ, আমরা সেগুলো খেতাম, ঠিক হয়ে যেতাম। যদিও আজকের চিকিৎসা ব্যবস্থাটা একদমই ওরকম নয়, এখন তো যে কোনো কিছুতেই সবার আগে উই মাস্ট কনসাল্ট আ ডক্টর, আর উনি যেই টেস্ট দেবেন সেই টেস্টের উপরেই আমাদের এগোনো উচিত। তবে যাই হোক, আমাদের প্রত্যেকের বাড়িতেও আমাদের বাবারা এরকম কেউ না কেউ একজন ডাক্তার থাকেই যে কিনা আমাদেরকে বিভিন্ন ওষুধ দেয়। যাই হোক, তারপর কি হলো? মানে সিচুয়েশন সার্কামস্টেন্স এরকমই ওনার ছিল, মানে প্রোফাইলটা এরকম ওনার ছিল যে রাত বিরাতে, মানে কেন এটা আমি বললাম ডাক্তারবাবু ওষুধ দাও, এমনি এমনি লোকে ওনার কাছে আসতো না। মানে যে হেল্পের থেকেও বড় কথা রাত বিরাতের হেল্পটা। মানে ধরো একটা দুম করে কিছু হয়েছে, এমার্জেন্সিতে তো কাউকে দরকার যে সেই ব্যক্তিটাকে মানে নিয়ে ডাক্তারের কাছে নিয়ে যাবে, বা কোনো কনসাল্ট করবে, বা কোনো অভিজ্ঞ লোক যে একটা ওষুধ দিলে হয়তো পার্টিকুলার কিছু সময়ের জন্য তার ঠেকানো যাবে, সেটা ছিল এই ডাক্তারবাবু। এবার আমরা ঘটনাতে ফিরে আসছি। সেটা হলো এই ভদ্রমহিলার সূত্রপাত করলো, ডাক্তারবাবু আমার খুব অভাব, আমাকে একটু সাহায্য করবে। ভালো দিল খোলা মানুষ, সাহায্য করতে ক্ষতি কি। সে বললো বলো কি সাহায্য লাগবে। বলছে ছেলেটাকে পড়াশোনা, ওনার একটা ছেলে ছিল। আর একটা জিনিস আমি একটু বলে দিই, ভদ্রমহিলা নিজেই হাজবেন্ডের সঙ্গে সেপারেটেড ছিল, এবং সব থেকে বড় কথা হাজবেন্ড এক জায়গায় থাকতো, উনি এক জায়গায় থাকতো। হাজবেন্ড ওনাকে ছেড়েছে কারণই এই ঘটনাটা, এই ধরনেরই মানসিকতার মানুষ ছিলেন উনি। এবার ঘটনাটা হলো কি, বললো যে কি হেল্প দরকার। না, ছেলেটাকে পড়াশোনা করাচ্ছি, মাইনাপত্র ঠিক জোগাড় করে উঠতে পারছি না, যদি কিছু সাহায্য করেন। বললো ঠিক আছে, তোমার ছেলের যা লাগে বলবে, আমার পক্ষে যেটুকুনি সম্ভব আমি করব। ভালো কথা, 1-1.5 মাস এইভাবে চললো। তারপরে সে কি করা শুরু করলো, যেহেতু ওষুধের দোকান, কাউকে তো আর বারণ করা যায় না আপনি আসবেন না, আপনি আসবেন। এবার কথা বলতেও যেহেতু ভালোবাসতো, এবার দুপুরবেলা ঠিক লাঞ্চ টাইমটা, মানে উনি বুঝে গেছিল যে কখন কোন সময়টা লাঞ্চ টাইম, লাঞ্চ টাইমটা কি করতো, খাবার বানিয়ে নিয়ে চলে আসতো। ডাক্তারবাবু আপনার জন্য এনেছি, হ্যাঁ আপনি আমার এত হেল্প করেন, আপনার জন্য এনেছি, একটু খেয়ে দেখুন না কেমন খেতে। মানে ব্যাপারটা এরকম। তো এবার ডাক্তারবাবু তো হ্যাঁও বলতে পারে না, নাও বলতে পারে না। বলছে যে না, আমাকে তো বাড়ি থেকে খাবার দিয়েছে, আমি কি করে খাই বলো তো, এবার বাড়িতে নিয়ে গেলে বউ তো খেপে যাবে, বউয়ের ভয় সবার আছে। তো বলছে ও ঠিক আছে, বৌদি তো রোজই দেয়, একদিন আমার হাতের একটু রান্না খেয়ে দেখুন না, আপনার জন্যই করেছি, আপনি আমার এত হেল্প করছেন, এই যা পারি সামান্য একটু নিয়ে এসছি, বলুন না কেমন লাগে। তো এবার ফেলাও যাচ্ছে না, খাওয়া শুরু করলো। একবার, কয়েকদিন পরে আবার, ঠিক দিন বুঝে বুঝে। এইখানে একটা নোটেট করার ব্যাপার আছে, নয় মঙ্গলবার না হলে শনিবার। মানে রোজ আনছে সেটা না, কিন্তু আনলে হয় মঙ্গলবার, নয় মঙ্গলবার না হলে শনিবার। ইটস আ রিপিটেশন অফ ডেজ আর নোটেড পুরো এটা, মানে রোজ আনছে খাওয়াচ্ছে কোনো ব্যাপার না। এবার একদিন ডাক্তারবাবু ঠিক করলো যে না, এটা তো ঠিক দিকে যাচ্ছে না, ওনাকে বলে দিয়ে। তারপরে কাস্টমার্সরা আসছে, দেখছে বিভিন্ন কথা, ভদ্রমহিলা নোটিস মানে হয়ে যাচ্ছে, প্লাস 4টে দোকানই পরপর। আর ও একটা কথা আমি বলতে ভুলে গেছি, সেটা হলো এই যে 4 ভাই, তাদের 4টে দোকানই পরপর ছিল। প্রথমে বাবু, তারপরে বাপি, তারপরে হলো সিদ্ধার্থের, তারপরে হলো সোনাই। মানে 4 ভাই এর দোকানই পরপর পাশাপাশি, এবং খুবই পশ এরিয়ায়, 7 পয়েন্টে। ও আচ্ছা।
খুবই পশ এরিয়ায় 7th পয়েন্টে। এবার ঘটনাটা হলো কি, প্রথমে তো দেখছিল কাস্টমার্সরা আসছে, মহিলা বসে আছে একটা টুলের ওপরে, মানে টুলটা ছিল কাউন্টারের বাইরে, ভেতরে না, একটা সাইডে যেরকম তুমি বসে আছো ওরকমই একটা জায়গা আছে, ওখানে টুলটা একটা রাখা থাকে। অনেক সময় বয়স্ক মানুষও তো আসে বসবার জন্য। বাবু কি করলো, কিছুদিনের জন্য টুল সরিয়ে দিল। ওনার ঠিক পছন্দ হচ্ছে না ব্যাপারটা, মানে যে আসছে এরকম বসে এরকম আছে, কেন? হ্যাঁ এইটা তো ঠিক নয়। মানে এক আধ দিন এলো, দুটো কথা বললো, সবাই বলে চলে গেল, ব্যাপারটা ঠিক আছে, কিন্তু প্রত্যেক দিন আসছে এইভাবে বসে যাচ্ছে আর বসে উঠতে চাইছে না। তাকে যে বলাও বিরক্তিকর। হচ্ছে, মানে বিরক্ত মানে চূড়ান্ত। এবার কাস্টমার এখানে দাঁড়িয়ে আছে, কাস্টমারের ভিড়, সে একটা সাইড করছে যদি এবার ঠ্যাপের মতন বসে থাকে, আর ভাল লাগবে? এবার বলাও হচ্ছে যে তুমি হয়ে গেছে তো, তুমি এবার যাও, তুমি বসে আছো কেন, আমার এত ভিড়, এখন কথা বলার সময় নেই, যাবে তুমি না। যাও। যাবে না, বলছে ঠিক আছে তুমি কাজ করে নাও না। মানে বেসিক্যালি ওর আসার দুটো মোটিভ ছিল, এক কিছু খাওয়াবে, দ্বিতীয় কিছু নেবে, উইচ ইজ ক্লিয়ার। এইবার সেও এবার হচ্ছে কি দুপুর বেলাটায় ঠিক এলো, ওই 1:30 2টো নাগাদ এসে খাবার দিল, দিয়ে প্রায় 4টে অবধি বসে থাকলো। এবার এইটা আস্তে আস্তে নোটিস করলো তার ভাইরা। এবার যেহেতু ব্যবসার জায়গা, ভাইরা ডাইরেক্ট গিয়ে কিছু বলতে পারছে না, খবরটা গেল বাড়িতে, আচ্ছা, যে এইগুলো কি হচ্ছে, এরকম একটা মহিলা সমানে ওনার দোকানে এসে, ওর দোকানে এসে বসে থাকে, তুমি একটু কথা বলো যে মহিলাটি কে। কারণ সবারই একটা কৌতূহল, কেউই কাউকে ওই মহিলাকে আগে থেকে চেনে না বা জানে না, মহিলাটি কে। বাড়িতে কথা উঠলো, অশান্তি শুরু। মানে তখন অলরেডি বলতে পারো গৌরব অ্যাকশন শুরু হয়ে গেছে। এইটা হলো সূত্রপাত শুরু। এটা কোন সাল বলো তো? এটা তাও তুমি ধরে চলো অ্যাপ্রক্সিমেট 2003। আর মহিলা আসছেন কোন সময় থেকে? 2001 ফ্যাক হবে। উনি 2 বছর ধরে 2 বছর এক্স্যাক্টলি আসছেন? আসছে, বসছে, খাওয়াচ্ছে, যাচ্ছে, আসছে, বসছে, খাওয়াচ্ছে, যাচ্ছে। একটা মানুষ যাই করুক না কেন, তার ইম্প্যাক্টটা পড়তে একটু সময় লাগে, রাতারাতি কোনো কাজ হয় না। আর এটা যদি রিপিটেশনস অফ নাম্বার না হয়, তাহলে কখনোই কোনো মানুষ হোক না কেন, তার মানে যেরকম বলে না, ভালো করলেও কোনো মানুষের সময় লাগবে, খারাপ করলে হয়তো একটু তাড়াতাড়ি হয়, কিন্তু সময় তো দিতেই হবে। তারপর কি হলো? তারপর এইবার ঘটনাটা হলো কি, ভদ্রমহিলা এলো, বাড়িতে একটা ঝামেলা সৃষ্টি হয়েছে। বাড়িতে ঝামেলার সৃষ্টি হলো। ভদ্রমহিলা কেন আসেন? নিশ্চয়ই বউয়ের সঙ্গেই ঝামেলাটা। হ্যাঁ, mainly বাড়িতে হয়েছে। ঝামেলার সৃষ্টি হলো, কিন্তু ওই ঝামেলাটা কোনো এক্সট্রিম দিকে যায়নি, যেরকম একটা হাজবেন্ড ওয়াইফের ঝামেলা হয়, হালকা ফুলকার উপরে বেরিয়ে গেল। তো এবার তার যে, আচ্ছা, এইখানে আমার জানার বিষয় হলো যে বাবু কি বলছেন এই ঝামেলাটাতে, মানে ওনার কি বক্তব্য? হ্যাঁ ওটাই বলতে যাচ্ছিলাম। এবার তার ওয়াইফ তখন তাকে বললো যে দেখো, তোমার ভাইরাও পর্যন্ত বলছে, তো তুমি তাকে মানা করে দাও আসতে। মানে এইভাবে প্রত্যেকদিন আসছে, বসছে, ভেরি লেজিট, থাকছে, চলে যাচ্ছে। না কেন মানা করব? আমার দোকান, আমার বাবার দেয়া দোকান, আমি খেটে দাঁড় করিয়েছি, কেন মানা করব? তুমি কে বলবার? আচ্ছা, মানে বাবু তার ওয়াইফ, মানে যে ফ্যামিলিটা এত হ্যাপি ফ্যামিলি, তার ওয়াইফকে ঠিক এই মানে মেবি আরো বাজে আরো হয়তো upper tone এ বলেছে। আপার টোনে বলছে, কেন মানা করব? তুমি বললেই সেটা করতে হবে নাকি? মানে এরকম একটা ব্যাপার এসে গেছে, অ্যাগ্রেসিভ। আর এই বাবুর ক্যারেক্টার ছিল বউ মানে ছাড়া কিছুই জানতো না। মানে একটা যদি দোকানেও যেত, চলো আমার সাথে, মানে বউ ছাড়া কোনো ডিসিশন নিত না সেই ব্যক্তি। তখন বলছে কেন, ফার্স্ট কেন উঠলো। এবার এই নিয়ে তো অশান্তি হলো, হওয়ার পরে বললো সে কেন আসবে, হ্যাঁ তোমার ভাইরা যদি না বলতো তাহলে তো আমি কিছু বলতাম না। এবার এই সূত্রপাত থেকে, একটা কথায় ঝগড়ার থেকে প্রায় দিনই ঝগড়া, প্রায় দিনই। এইবার ঝগড়াটা কিরকম অদ্ভুত ভাবে ইউটার্ন নিল। ভদ্রমহিলা খাবার নিয়ে আসতো এবং তার ওয়াইফ খাবার দিয়ে পাঠাতো। সে গ্র্যাজুয়ালি কি করলো, ওয়াইফের দেয়া খাবারটা বাড়ি ফিরিয়ে নিয়ে আসতো। ভদ্রমহিলার যে মঙ্গলবার এবং শনিবার করে আসতো, সেই ভদ্রমহিলা রোজ আসা শুরু করলো। ঝগড়ার পরের ঘটনা বলছি। রোজ খাবার নিয়ে আসছে, তার রান্না করা খাবার খাচ্ছে, এবং যে ভদ্রমহিলা খাবারটা পাঠাচ্ছে সেটা খাচ্ছে না।
দীর্ঘদিন চলা শুরু হলো একটা শনিবার, এরকমই একটা এক্সকিউজ দিয়ে বাবুকে ফোন করলো যে দাদা একটু আমার বাড়িতে আসবেন, আমার বড্ড বিপদ। বাবু বলছে যে কি হয়েছে বলো। বলছে যে আমার হাজবেন্ড আমাকে মেরেছে, আমার খুব বাজে কন্ডিশন, আমি হাঁটতে পারছি না, কোনো যদি ওষুধ এনে একটু দিয়ে যান। তো এবার বাবু বলছে দেখো ওইভাবে তো ওষুধ দেওয়া যাবে না, তুমি একটা ডাক্তার দেখাও। যেহেতু হাজবেন্ডের একটা টর্চারের ব্যাপার আছে, আলটিমেটলি কি হাজবেন্ড টর্চার করেছে না অন্য কিছু তো হতে পারে। এবার ডাক্তারের প্রেসক্রিপশনের ছবিটা তুমি আমাকে পাঠাও, আমি গিয়ে ওষুধ দিয়ে আসবো তোমাকে বাড়িতে। বলছে যে না দাদা আমার উঠে বাড়ি থেকে বেরোনোর ক্ষমতাই নেই, আপনাকেই আসতে হবে, আপনি এসে আমার ব্যবস্থা করুন। এবার তখন বাবু বলছে যে এরকম কখনো হয় নাকি, এবার তোমার কি হয়েছে না হয়েছে না জেনে দুম করে ওরকম আমি গিয়ে কি ওষুধ নিয়ে যাব তোমার জন্য। স্বাভাবিক। এবার এই ওষুধটা তো ছেলে খেলার জিনিস না, একটা রং ট্রিটমেন্ট হয়ে গেলে তোমারই ক্ষতি হবে, প্লাস আনুষঙ্গিক সমস্যা তো আছেই, বাদি দাও। সে নাছোড় বান্দা, না দাদা আপনাকে আসতেই হবে, আমি উঠে যেতে পারছি না। শেষমেশ বলছে আপনি আমাকে নিয়ে চলুন। চালা এবার সে কি করেছে, যে ব্যক্তি তার নিজের দোকান বন্ধ করে 11টা থেকে 11:30টার মধ্যে বাড়ি ঢুকেছে, তো সেদিন বেঁচে গেছে রাত 1:30টা বাড়ি ঢুকে। ওয়াইফ ফোন করছে, ফোন ধরে না, তার সন্তান নিয়ে ফোন করছে, ফোন ধরছে না, ভদ্রমহিলার বাড়ি গেছে। এটা আমি ওরফ খুব ক্লিয়ারলি বলছি, দর্শকদের কাছে রিকোয়েস্ট করছি, মানে এটা এমন একটা জিনিস প্লিজ কেউ প্র্যাকটিস করার চেষ্টা করবেন না, কারণ প্রসিডিওর আমরা কেউই জানি না। সে কি করেছে, ভদ্রমহিলা কি করেছে, বাবুকে বাড়িতে ডাকলো, চা বানিয়ে দিল, তার নাকি শরীর খারাপ, চা বানিয়ে দিল। চায়ের মধ্যে আমাদের যে মেনসুরেশনের ব্লাডটা থাকে, সেই ব্লাডটা প্লাস কিছু জিনিস পুড়িয়ে তাকে খাইয়েছে। এটা প্লিজ কেউ প্র্যাকটিস করবেন না, মানে আমি বারবার এটা মেনশন করে দিচ্ছি। মানে অনেক এরকম ধরনের আমরা শুনে থাকি, এটা করলে এটা হয় ওটা, বাট এটা একদমই। সে বাড়িতে ফিরলো, তার বাড়িতে তার মেয়ে আছে 12 বছরের, ওয়াইফ তো আছেই। তার নিজের হুঁশ নেই কি করে ফিরেছে, ভদ্রলোকের শার্টের বোতাম খোলা, প্যান্টের বেল্ট খোলা। বাকিটা আমি মানে বুঝে নাও মানে কি সিচুয়েশন বা কি স্টেটাসে ফিরেছে। টলতে 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 দুটো লোক এসে দিয়ে গেছে, এবং তার মেয়ে সিঁড়ি দিয়ে ধরে ধরে তাকে ঘরে তুলেছে। সেটা প্রথম হিট। যে ব্যক্তির মধ্যে এত লজ্জা, যে ব্যক্তির মধ্যে এত সংযত বোধ, সেই ব্যক্তি এরকম মানে অর্ধ বস্ত্রে বাড়ি আসাটাই কেউ মেনে নিতে পারিনি। এলো, বিছানায় পড়লো, অজ্ঞান, কোনো সেন্স নেই তার। মানে ওই মোমেন্টে তার বাড়ির লোক ভেবে নিয়েছে হয়তো নয় ফেন্ট হয়ে গেছে, না হলে হয়তো মানে কিছু বাড়াবাড়ি হয়েছে। খানিকক্ষণ পরে এই ভোরবেলার দিকে হয়তো তার সেন্স এসছে, যেহেতু বাড়িতে দুজন মহিলা, অ্যাজ সাচ কেউ কিছু করতে পারেনি, একে ওকে তাকে ফোন করে যে যা করতে বলেছে করেছে, জল টল ছিটিয়েছে, সেন্স এসছে। সেন্স আসার পরে বলছে আমি কোথায়, মানে এইভাবে পুরো ঘর দেখছে নিজের। আমি বাড়িতে কি করে এলাম, বলছে যে তুমি বাড়িতে কি করে এলে, মানে তুমি কালকে রাতে কোথায় ছিলে। বলছে আমি তো ওনার কাছে গেছিলাম, উনি বললো আমাকে খুব শরীর খারাপ, আমি গেলাম, 1 কাপ দুধ চা দিল, তারপর আমি জানি না। আচ্ছা তুমি জানো না মানে, বলে আমি তারপরে জানি না, চাটা খেলাম, ব্ল্যাক আউট হয়ে গেল, তারপর আমি আর কিছু জানি না। আমি দেখছি এখানে। এই ঘটনাটা হওয়ার 1 সপ্তাহ সে বিছানায় অসুস্থ, দোকান বন্ধ, ভদ্রমহিলা আসছে চলে যাচ্ছে, আসছে চলে যাচ্ছে, ফোনের পর ফোন করে যাচ্ছে, ফোনটা বাজছে ঘরে, দেখাও যাচ্ছে। ফোনটা উনি রিসিভ করেনি, ওনার মেয়ে একদিন রিসিভ করে ভদ্রমহিলা বলে যে তোমার বাবা আছে। আচ্ছা আপনি কে বলছেন, বলে আমি বেবি বলছি। তো
তোমার বাবার দোকানটা অনেকদিন ধরে বন্ধ দেখছি, বাবা ঠিক আছে তো? মেয়েকে বলছে মেয়ে বলছে যে না, বাবা অসুস্থ, এখন দোকান উনি খুলতে পারবে না, উনি এখন বেড রিটেন। ও খুলতে পারবে না, কিন্তু উনি দোকান না খুললে যে খুব বিপদ। বলছে দেখুন উনি অসুস্থ, উনি দোকান কি করে খুলবে, উনি সুস্থ না হতে কিছু করা যাবে না বলে ফোনটা কেটে দিয়েছে। কারণ তারও মানসিকতা এরকম ছিল না যে সে সেই ব্যক্তিকে এত কিছু এক্সপ্লেন করবে, চেনে না জানে না কেন এক্সপ্লেন করবে। প্রায় ধরে নাও 1 সপ্তাহ মতন দোকান বন্ধ, তারপরে দোকান খুললো। খোলার পরে আবার যথারীতি সেই ভদ্রমহিলা আসছে, খাবার দিচ্ছে, খাচ্ছে। এইবার এই পার্টিকুলার দিনটার পর প্রায় দিন 1:30টা 2টো বাড়িতে উনি সব সময় দেরি করে ঢুকতো। 1:30টা 2টোর আগে বাড়ি ঢুকছে না, প্রায় দিনই সেই মহিলার বাড়ি যাচ্ছে অবধি জানে, তারপরে কি হচ্ছে জানে না। এন্ড এইভাবে প্রায় 6 মাস চলতে থাকলো। 6 মাস চলার পরে একদিন হঠাৎ করে ভদ্রমহিলা এসে ক্লেম করছে আই এম প্রেগনেন্ট। আর সবাই বলছে যে তুমি কে, তুমি কোথা থেকে এসছো, মানে তোমার বাড়ি কোথায়, তোমাকে তো আমরা কেউ চিনি না জানি না, বা ও কখনো কিছু তোমার ব্যাপারে কিছু বলেনি। তখন বলছে যে না, বাবু তো সব জানে, ও তো আমার কাছে গিয়ে থাকে, ও তো আমার কাছে এতদিন ধরে ছিল। মানে এটা শোনার পর প্রথমত তো বাড়ির লোক পুরো একদম শকড, ট্রিমেন্ডাস। স্বাভাবিক। এবার যুদ্ধ শুরু হলো। হঠাৎ করে একটা ট্রান্সফরমেশন দেখা যায় বাবুর প্রতি, শুধু বাবুর প্রতি না, 4 ভাইয়ের প্রতি। ট্রান্সফরমেশনটা হলো কথা বলছে হট করে বাবু, ও মাই গড, মানে ওই মুখটাও আমি করতে পারছি না, বিভৎস একটা। বাপি, যে বড়দা ছিল সিদ্ধার্থ, ইনফ্যাক্ট মুখটা না একটা বিট কেলে মনে হচ্ছে, সেটা আমি তোমাকে দেখাতো, মানে আমিও ল্যাঙ্গুয়েজ করছে পুরো পরিষ্কার। এন্ড এট দ্যাট টাইম তারপর কাটা দিয়ে উঠলো আমার, মানে আমারও বলছি তো, মানে ভেতর থেকে, মানে আমরা দেখেছি চোখে বিষয়গুলো, মানে দেখেছি। আর একদিন দুদিনের ঘটনা না, তুমি ফ্যামিলির খুব ইন্টিগ্রাল একজন পার্ট ছিল। একদম মানে বলো যে এটা আমার খুব ফ্ল্যাট close তো ওটা ছিল, আমার বুঝতে ফ্ল্যাট, পেরেছি, বুঝতে মানে পেরেছি। চোখাচোখি ফ্ল্যাট পুরো বুঝতে বলতে পেরেছি। পারো, একই বাড়ি একই ছাদের তলায় বলতে পারো। এবং মানে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, এটা একদিনের ঘটনা না। প্রথমে শুরু হলো 5 মিনিট, ওরকম হয়ে গেল, কথা বলতে বলতে হঠাৎ করে একদম 5 মিনিট ওরকম হয়ে গেল। তারপরে টাইম পিরিয়ড বাড়া শুরু হলো, 5-এর থেকে হয়ে গেল 10, 10-এর থেকে হলো 15, 15 থেকে হয়ে গেল 1.5 ঘন্টা। অ্যাজ ইট ইজ একটা মানুষ যদি এইভাবে 1.5 ঘন্টা থাকে, তুমি বুঝতে পারছো কি হতে পারে মানুষটা। আমি কল্পনাই করতে পারছি না ইনফ্যাক্ট ব্যাপারটা। কথা বলতো, হয়তো মানে জিজ্ঞাসা করা হলো যে তোমার কি হয়েছে, এইভাবে বলছে, মানে কেউ আমরা কিচ্ছু বুঝতে পারি ওনার না। বয়স কত তখন? অ্যাবাভ 40 হবে, অ্যাবাভ 40। অ্যাবাভ 40 হবে, খুব বেশি বয়স আচ্ছা, না। 4 ভাই কি এরকম করছে? 4 ভাই, 4টে ভাই এরকম কিন্তু অদ্ভুত একটা body ব্যাপার language ছিল, করছে। যে বড় ছিল সিদ্ধার্থ, সে কথাটা বলতে পারতো, ওকে, তারপর কি? কারণ তার যে ফেস মুভমেন্টটা সেটা অতটা মানে ড্রাস্টিক চেঞ্জ হয়নি যতটা বাবুকে ইম্প্যাক্ট করেছে। বাপির ওপর হালকা হালকা ছোঁয়া বেরিয়েছে, কিন্তু বাপিরও এটা হওয়া শুরু। আর যে হচ্ছে কন্টিনিউয়াস 1 থেকে 1.5 ঘন্টা হোল্ড হচ্ছে। এবার জিবি যদি বাইরে থাকে, মানুষ কথাটা কি করে বলবে? কিন্তু বাবু বলার চেষ্টা করত, ওইভাবেই প্রত্যেক দিন বলার চেষ্টা করতো যে কিছু একটা হচ্ছে। ইনফ্যাক্ট সে ভদ্রলোক যখন এইভাবে বেঁকছে, এইভাবে যখন তার বডি আকৃতি নিচ্ছে, সে কিন্তু পাইচারি করছে, র্যান্ডম পাইচারি, পাগলের মতো পাইচারি। মানে 1 সেকেন্ডের জন্য ওইখানে, 1 সেকেন্ডের জন্য এখানে, এই ওই ঘরে চলে যাচ্ছে, এই ঘরে চলে আসছে, 5 মিনিট বসতে পারছে না। মানে পরে যখন সে আমাদেরকে ব্যাপারটা ন্যারেট করছে, ওই ফেজে কি হচ্ছিল বলতো, ওনার এক্স্যাক্টলি বসলে মনে হচ্ছে কেউ ধাক্কা মারছে পেছন দিয়ে ওনাকে,
মানে বসেছে কেন, মানে বসতে দিচ্ছে না, মানে এমন ভাবেই ধাক্কাটা মারছে যে সে বসতে পারছে না। মানে উনি পরে বলেছেন যে এরকম হ্যাঁ মানে মানে যখন এর প্রভাবটা কাটানো হয়েছে, মানে আমি সেটাই বলে আসছি। এবার কি হলো, মানে উঠেই শটাঙে অন্য ঘর, আর ইনফ্যাক্ট ফ্ল্যাটটা বড্ড বড়ও ছিল, মানে একটা ফুটবল খেলার মতো। ওটা তো নতুন বাড়িটাই, যেটা 4 তলা বাড়িটা। না 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 না, এখানে একটা জিনিস মিস করে গেছি। এই যখন ঘটনাটা চললো তখন এতটাই ফিনান্সিয়াল ক্রাইসিস হয়ে গেল, ওটা আমি অ্যাকচুয়ালি মিস আউট হয়ে গেছে। বাড়িটা কি হলো, হ্যাঁ এবার ওই কুলোর ব্যাপারটা তোমাকে আমি বললাম না যে কুলো। দাঁড়াও, আগে আমরা একটু সাম আপ করে নিই। হ্যাঁ, এই ভদ্রলোক বাবু, উনি রেগুলারলি তখন ওই ভদ্র মহিলার বাড়ি যেতে শুরু করেন এবং রাত 1:30 নাগাদ 2টো নাগাদ উনি ফেরেন এবং ওনার কোনোদিনই কিছু আর মনে থাকে না। সেই ভদ্র মহিলা আসেন, এসে বলেন যে আমি প্রেগনেন্ট। বাড়ির লোক শকড হয়ে যায় এবং এই যে ভদ্রলোক যিনি বাবু ছিলেন, তাদের হঠাৎ করে তারপর ওই 4 ভাইয়েরই একটা প্রবলেম শুরু হয়েছে। ওদের অদ্ভুত মানে শরীরে পরিবর্তন আসে এবং ওরা পজেসড কাইন্ড অফ হয়ে যায়। এটা বলাটাই বেটার যে ওরা ওয়ান কাইন্ড অফ পজেসড হয়ে যায় বাই দ্যাট ভদ্র মহিলা বা বাই সামথিং, সাম ইভিল স্পিরিট। এটা তার মানে এত অব্দি তো আমার কাছে ক্লিয়ার। এবার বাবু ওই বাড়িটায় এখন থাকছে না। না, এখানে একটু এই জায়গাটা মিস আউট হয়ে তার মানে গেছে, একটা ফিনান্সিয়াল ক্রাইসিস এসেছে। মানে একটু না, তুমি দারুণ বলছো ঘটনাটা, মানে আমার কাছে পুরো ছবির মতন ক্লিয়ার। মানে থ্যাংক ইউ। আমি অনেকদিন বাদে এত সুন্দর একটা ঘটনা আমি শুনছি, যে এত সুন্দর বলার থেকেও বড় কথা ভয়ঙ্কর একটা ঘটনা শুনছি বেসিক্যালি। মানে এইবার কি হলো, যখন এই ভদ্রমহিলার সঙ্গে সম্পর্কে গেল, ভদ্রমহিলাকে টাকা পয়সা দিয়ে হেল্প করা শুরু করলো, ওষুধ দিয়ে হেল্প করা শুরু করলো, ম্যাক্সিমাম টাইম দোকান বন্ধ রাখা শুরু করলো। সব থেকে বড় ক্রাইসিস, একটা ব্যবসা যদি তুমি না চালাও তাহলে তোমার ফিনান্সটা কি করে গ্রো করবে। এই যে ব্ল্যাক ম্যাজিকটা, কেন আমি বললাম ব্ল্যাক ম্যাজিকই হয়েছে, ওই যে কুলোটা সেটা তার ওয়াইফ রাখেইনি। বলছো ওটা কি রেখেছে? এবার আমি একটু পিছিয়ে বলি, নালে তোমরা কানেক্ট করতে পারবে না। ভদ্রমহিলার সঙ্গে 2000-এ আলাপ, হ্যাঁ বাড়ি কমপ্লিট হয়েছে 2000-এ। ভদ্রমহিলা ওনার লাইফে এসছে, খাওয়ানো শুরু করেছে 2001 থেকে। ওই খাওয়ার পদ্ধতিতে বাড়ি, ঘর, ঠিকানা, বাসা সব জেনে নিয়েছে। জেনে নিয়ে সে সেই এরিয়ায় গেছে, গিয়ে একে ওকে তাকে দিয়ে কোন বাড়িটা, আচ্ছা মানে 2000 সালেই ওনার সাথে আলাপ হয়েছে, মানে কথাবার্তা তখনও ওই মানে ব্ল্যাক ম্যাজিকের ইমপ্যাক্টটা ফেলে, বুঝতে পেরেছি, মানে চেনা পরিচিতি আছে একদম হালকা ফুলকা, মানে তখন টার্গেট করছে। ভদ্রমহিলা তখন ওই বাড়ির এলাকাতে গেছে, মানে 2000-এ তো কমপ্লিট হয়েছে, তারপরে ওনার সঙ্গে পরিচিতি 2000-এ কমপ্লিট হয়েছে, 2001 কি 2 মানে এক্সাক্ট আমি বলতে পারছি না, বাট 2000-এর পরেই পরিচিতি। বাড়িতে তো তারা 2000-এ শিফট করে চলে গেছে। এইবার ভদ্রমহিলা কি করেছে, এবার আশেপাশের লোকের থেকে খবর নিয়ে বাড়িটাকে গিয়ে দেখেছে। এবার দেখেছে এত বড় একটা বাড়ি, কত চক্ষু চড়ক গাছ, বস্তিতে থাকে, ভাড়া বাড়িতে থাকে। এত বড় বাড়ি দেখলে না, এখানে একটা জিনিস আমি মেলাতে পারছি না এখনো, সেটা হচ্ছে যে ওদের তো গৃহপ্রবেশের দিন বেসিক্যালি কুলোটা পাওয়া যায়। হ্যাঁ, তো তাহলে তো গৃহপ্রবেশের সময় ওই মহিলাকে এসে কুলোটা রাখতে হবে। হ্যাঁ, ওরকমই কিছু একটা হয়েছিল। ওটা আমি মানে গৃহপ্রবেশের দিন যে কুলোটা পাওয়া যায় সেটা ভদ্রমহিলাই রেখেছিল। এবার হতে পারে যে ভদ্রমহিলা ওই ভদ্রলোকের থেকে আগে থেকেই সবকিছু নিয়েছিল, নিয়ে গিয়ে বাড়ি ঠাড়ি দেখে ওই কাণ্ডটা করে আসে যাতে কন্ট্রোলটা নিতে পারে। হ্যাঁ, আর না হলে আর একটাও হতে পারে, যেটা মানে এক্স্যাক্টলি ভদ্রমহিলার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক যখন আমরা জানতে পেরেছি, ওটা অ্যাপ্রক্সিমেট 2003। তো একদম পিকে চলছে তখন তার রাত করে বাড়ি ফিরছে একদম। আচ্ছা, তার মানে তার আগের কোনো কিছু নিয়ে খুব বেশি যে নলেজ আছে সেরকমটা না। ওই তো বাবু আমার হেল্প লাগবে, তুমি একটু হেল্প। উনি তো ওটা তো দোকানে উনি আসছে, দোকানে এসে বলছে, ওই যে দোকানে কখন থেকে যে এক্স্যাক্টলি আসছে সেটা ক্যালকুলেট করা মানে আমাদের পক্ষে সম্ভব। আমার যেটা মনে হয় যে যদি এই ঘটনাটা ঘটে থাকে, তার মানে ওনার 2000 সাল থেকেই বাবুর প্রতি ওনার নজর ছিল, এবং বাবুর যেহেতু এই হ্যাবিটটা ছিল সেটার জন্য বাবুকে ভালো করে স্ক্রুটিনি করেছে, ওই বাড়ি ফাড়ি দেখেছে, সমস্ত কিছু দেখেছে। তুমি যেটা বলছো যে ওই ব্যাগটাকে রেখে দেওয়া, এটা তো নিশ্চয়ই কোনো না কোনো কারণে তারা জানতে পারে যে ব্যাগটা কেউ না কেউ তো রেখেছে কালো জাদুর জন্যই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর কি হয় বলো শুনি। হ্যাঁ, এইবার এগুলো আরো স্পষ্ট হবে। হ্যাঁ, এবার ওই ব্যাগটাকে সেই ভদ্রমহিলা সামহাও এসে রেখে দেয়। এবার বাবু তো জানতো না কে রেখেছে, কারণ তার মাথায় তো সেই ব্যক্তি নেই যে তার সঙ্গে আমি কথা বলছি, সে হয়তো তার মতন করে গেমটা সাজিয়েছে।
ব্যাগটাকে তুলে ঘরে তুলেছে, ঘরে তোলার পরে শিফট করে তারা চলে। অ্যাকচুয়ালি তাদের গৃহপ্রবেশটা কিরকম হয়েছিল বলতো, পুরো 3-4 দিন আগে না 1 মাস আগে তারা ঢুকে গেছিল, পরে গৃহপ্রবেশটা করেছিল, এরকম একটা কিছু ক্যালকুলেশন আছে। মানে এক্স্যাক্টলি এত বছর আগে তো আমি ওটা তুমিও ভুলে গেছি, মানে অনেকটাই, মানে ওই ঢোকাটা এক্স্যাক্টলি কত সালে হয়েছিল আগে পরে ওরকম হবে, মাসের আগে পরে। যে ওই টাইম ফ্রেমটার মধ্যে পুরো ঘটনাটা পুরো ওই ফ্রেমটার মধ্যেই, কারণ সত্যি কথা এত আগের ঘটনা পুঙ্খানুপুঙ্খ মনে রাখা ইট ইজ রিয়েল। মানে এইবার ওই ব্যাগটা তুলে ঘরে ঢোকানো হয়েছে, সেটা বাবুই করেছে। বাবুই করে তার ওয়াইফকে বলেনি, চেপে গেছে, সুতরাং ওয়াইফও জানতে পারেনি। এইবার ওয়াইফকে যখন বলছে না, ওয়াইফ তো কিছু জানে না, সেই কারণেই প্রথমেই যদি ব্যাগটার কথা উঠতো যে তুমি কেন ব্যাগটা ওখানে রেখে এসছো, তাহলেই তো ওয়াইফকে বলতো আমি তো রাখিনি, ব্যাগটা তো আমি রাখিনি। এক্স্যাক্টলি, তাহলে তো ক্লিয়ার হয়ে যেত যেটা অন্য কেউ রেখেছে। হ্যাঁ, কিন্তু সেটা তো বাবু ক্লিয়ার করেনি। এবার তারপরে এই ভদ্র মহিলার আগমন শুরু হলো, আসছে, খাবার আনছে, খাবার দিচ্ছে, এপিসোডটা শুরু হলো। হওয়ার পরে এবার বাবু তার বাড়ি যাওয়া শুরু করলো, বাড়ি গেল, এবং তারপর ভদ্রমহিলা এসে বললেন আমি প্রেগনেন্ট। পিকে ওই বাড়ি যাওয়া হলো, পিকে অলরেডি তার কন্ট্রোলে এসে গেছে। আর বাবুদের মধ্যে অস্বাভাবিক আচরণ আমরা তারপর দেখতে পাচ্ছি। অস্বাভাবিক। তারপর কি হলো বলো শুনি। এইবার যখন এই সিনারিও, মানে এই বডি ল্যাঙ্গুয়েজটা যখন চেঞ্জ করা শুরু হলো, ডক্টরের কাছে যাওয়া হলো। ফার্স্ট নিউরোসার্জেন্ট, নিউরোলজিস্ট এবং আরো সাইকিয়াট্রিক ডিপার্টমেন্টেও এর ট্রিটমেন্ট নেই। সায়েন্সের মেডিকেল হিস্ট্রিতে ডক্টররা হাত তুলেছে, এই ট্রিটমেন্ট আমাদের কাছে নেই। এটা কি রোগ আমরা জানি না। ডক্টররা তখন বললো একটা কাজ করবেন, যখন আপনাদের এই জিনিসটা হয়, ধরো 6টার সময় হচ্ছে, বাবুর 6টায় হিট করলো, বাপির 6:10 হিট করলো, ওদিকে হলো সিদ্ধার্থের 6:15 হিট করলো, মানে টাইমটাও তো একসাথেই, টাইমটাও একেবারে একসাথে পর পর হচ্ছে। এবার ডক্টরের কাছে যখন যাচ্ছে একদম ঠিক, ডক্টর টেস্ট করছে, নিউরোর যা টেস্ট হয় সেগুলো করছে, ব্লাড স্যাম্পল নিল, তারপরে সাইকোলজিক্যাল যে আমাদের সিটি স্ক্যান, এমআরআই সব করা হচ্ছে, এভরিথিং ইজ ফিট অ্যান্ড ফাইন, নর্মাল, মানে কোনো ওর মধ্যে যে কোনো ফল্ট বা ডিসপিউট পাবে কিছুই পাচ্ছে না। লাস্টে বলছে আপনারা তো ঠিক আছেন, আপনারা কেন আসছেন? এবার বাবুর যে ভাইরা তখন বলে যে যখন এটা এইভাবেই আমাদেরকে কন্টিনিউয়াসলি যখন এটা হচ্ছে, তাহলে আমাদের মনে হয় কলকাতায় এর ট্রিটমেন্ট নেই, আমি আর বাপি তাহলে ভেলোরে যাই। ভেলোরে গেল, ভেলোরে গিয়ে অ্যাডমিট হলো। অ্যাডমিট যখন ছিল কোনো মুভমেন্ট নেই, যে টাইমটায় বাবুর হচ্ছে এখানে, তাদের কিন্তু ভেলোরে হচ্ছে না, তখন বাবুরই হচ্ছে। ওইখানে ওরা একদম বিন্দাস, একটা দিনের জন্য হিট করেনি ভেলোরে। এবার দেখছে যে ওরা ভেবেছে বোধহয় আমরা ঠিক হয়ে গেছি, ব্যাক করে চলে এসছে। চলে আসার পরে আবার বাড়িতে আসার পরে সেই তারপরে ভাই যেহেতু বন্ডিংটা খুব ভালো ছিল, যখনই এর হচ্ছে তাকে ফোন করছে, তার হয়েছে তোমাদেরও কি হয়েছে, মানে এইভাবে একে অপরকে জিজ্ঞাসা করে জেনে নিচ্ছে। জেনে নেওয়ার পরে বলছে হ্যাঁ হয়েছে। হওয়ার পরে লাস্টে কি হলো, আচ্ছা একটা কথা, এই বাবু কি তখন ওর পুরনো ফ্ল্যাটে শিফট করে গেছে? না, তখন ওই বাড়িটা ওই ক্রাইসিস হওয়ার পরে বাড়িটা বিক্রি করে একটা সেকেন্ড হ্যান্ড ফ্ল্যাট কিনে নেয়। ওকে, বুঝতে পেরেছি। ওই ফ্ল্যাটটা কোথায় ছিল? ওই ফ্ল্যাটটা ওই কাছাকাছি কিনে নেয়, ওই এরিয়া, হ্যাঁ ওই এরিয়ার মধ্যে একটা সেকেন্ড হ্যান্ড ফ্ল্যাট কিনে নেয়। এবার ঘটনাটা নিজেদের মধ্যে আলোচনা করছে হয়েছে, হ্যাঁ হয়েছে। তখন তারাই বাইরে ক্যালকুলেশন বসিয়ে নিল, যখন ভেলোরে ছিলাম হলো না, কলকাতায় আসার পরে হচ্ছে, এইটা তো ভাই ঠিক লাগছে না। এবার ভেলোরের ডাক্তাররা বলছে আপনারা ভিডিও করে আমাদের কাছে পাঠান, আমরা এ নিয়ে রিসার্চ করব। আমাদের মেডিকেল হিস্ট্রিতে এরকম কোনো রোগ আজ অব্দি দেখিনি। ইটস নট আ স্কিজোফ্রেনিয়া, ইটস নাথিং আ মেন্টাল ডিসঅর্ডার। পরপর 3 জনের হচ্ছে। হ্যাঁ, এটা নিউরোরও কোনো প্রবলেম নেই। ইনফ্যাক্ট আপনাদের মানে হিস্ট্রিতেও কারোর এই সমস্যা ছিল না কোনো ধরনেরই। ডক্টরদের কাছে ভিডিও পাঠানো হলো, কোনো লাভ হলো না। একদিন আর না পেরে যখন এই প্রেগনেন্সির অ্যালিগেশনটা চলে এলো, তখন কোথাও এটা বলে না, মানে
ভগবানের হয়তো আশীর্বাদ বলো কি, যেহেতু ভগবান বিশ্বাসী ছিল, কি মানে মাথায় এলো, বাবু গিয়ে ওয়াইফকে বললো আমি আর পারছি না, তুমি আমাকে সাহায্য করো, আমি এই যন্ত্রণা নিতে আর পারছি না, তুমি যা পারো করো, আমাকে বাঁচাও। মানে এটা কেন বললো, কি করে বললো, মানে কিভাবেই বা বললো, মানে এটা একটা অদ্ভুত ব্যাপার। খুব হতাশা থেকে বলেছেন। খুবই হতাশা, মানে সে আর পারছে না, 1.5 বছর ধরে এরকম বেঁকা মুখ নিয়ে সে থাকছে, দোকান যখন তখন অ্যাটাক হচ্ছে, দোকান ডুবে গেছে, বাড়ি বিক্রি হয়ে গেছে। এবার হয়ে যাওয়ার পরে লাস্টে কি হলো, প্রেগনেন্সির অ্যালিগেশন অবধি চলে এসেছে, যে ক্রাইমটা সে করেইনি। ভদ্র মহিলাকে এবার তখন কি করলো, যে বাবুর যে ওয়াইফ, এবার সে বিভিন্ন মানে যেখানে তাদের দোকানটা ছিল, সেই দোকানটা ছিল ওয়াকফ বোর্ড এস্টেট। এটার মানে হলো ওয়াকফ বোর্ড এস্টেট মানে আমি রেন্টেই থাকি, বাট ওই লিজের মতন ব্যাপারটা, আমি চাইলে বিক্রি করতে পারবো, যে ল্যান্ডলর্ড সে কিছু টাকা নিয়ে নেবে, এবার আমি কিছু টাকা নিয়ে নেবো। এবার লাস্টে কি হলো, সেই ল্যান্ডলর্ড যে বাড়ি, যেই দোকানটা যে বাড়িটার নিচে ছিল, তাদেরই ল্যান্ডলর্ডের মানে যখন সব ঘটনাটা প্রচার হয়ে গেল যে এই 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 ব্যাপার হচ্ছে, এই ভদ্রমহিলাকে কি তোমরা চেনো? বলছে হ্যাঁ একে তো চিনি, এ তো এর বউ। বলছে কি বলছো গো? বলছে হ্যাঁ এ তো আমাদের বাড়িতে আসা যাওয়া করে। মানে এটা ল্যান্ডলর্ডের পরিচিতি কোনো ভদ্রমহিলা। আচ্ছা, এবার কানেক্ট করতে পারলে কোথা থেকে ইনফরমেশন গুলো সব পাচ্ছে। এইবার এই ভদ্রমহিলাকে, ল্যান্ডলর্ডের পরিচিত ভদ্রমহিলা মানে ল্যান্ডলর্ডদের বাড়িতে ল্যান্ডলর্ড থাকতো কোথায়? ওই যে দোকানের ওপরেই ছিল। এইবার ল্যান্ডলর্ডের বাড়িতে আসা যাওয়া করতো ভদ্রমহিলা। সেখান থেকে দেখলো কাকে টার্গেট করা যায়, বাবুকে টার্গেট করা হলো। টার্গেট করার উপরে মানে অন্য ভাইদের সঙ্গে পারেনি, বাবুর উপরে পেরেছে, বাবুকে টার্গেট করলো। করে এত কিছু করার পরে এইবার যখন ল্যান্ডলর্ডদের থেকে সেই ভদ্রমহিলা মানে বাবুর ওয়াইফ যখন জানতে পারলো যে এরকম একটা ভদ্রমহিলা আসা যাওয়া করে, তাকে ধরা হলো মানে গিয়ে তাকে একদিন ছক করে ডাকা হলো কথা বলার জন্য। তার মধ্যে থানা পুলিশ হয়ে গেছে, ল্যান্ডলর্ডদেরকে জানিয়ে দেওয়া হয়ে গেছে। ল্যান্ডলর্ডরা গিয়ে তাকে বোঝাবার চেষ্টা করেছে যে তুই কেন ফালতু এগুলো করছিস, মানে বাল বাচ্চাওয়ালা আদমি হ্যাঁ, তু কাহে কর রহি হ্যাঁ। ও না অ্যাকচুয়ালি মানে আমি কোনো রিলিজিয়ন নিতে চাই না, বাট ওরা অ্যাকচুয়ালি একটু ব্যাক ক্লাসেস মুসলিম ছিল, এগুলোতে বিশ্বাস করতো, এইগুলোতে প্র্যাকটিসই করতো। আচ্ছা বুঝতে পেরেছি। এবার ওদের ভাষায় গিয়ে ওরা গিয়ে দমকর ভদ্রমহিলাকে বলছে, ভদ্রমহিলা শুনবে না, বলছে না আমি প্রেগনেন্ট, আমার সম্পত্তির ভাগ চাই। তো বলছে তুই কোন অধিকারে সম্পত্তির ভাগ চাইছিস? বলছে ওই যে বাড়িটা, এই যে বাড়িটা আগে ছিল ওই বাড়ির 2 তলা আমার নামে লিখে দাও, না হলে আমি এই ভদ্রলোককে ছাড়বো না। 2 তলা লিখে দাও, আর দোকান আমার ছেলের নামে লিখে দাও। না সবাই মাথায় হাত। তো ওই বাড়িতে বিক্রি হয়ে গেছে। বলছি আমি ওই বাড়ির 2 তলা লিখে দাও আর দোকান লিখে দাও, তাহলে আমি এই ভদ্রলোককে ছাড়বো না। বলার পরে তখন বলছে ওই বাড়ি কোথায়? ওই তো কবে বিক্রি হয়ে গেছে। বলছে না ওই বাড়ি তো আছে। বলছে কে বলেছে তোকে ওই বাড়ি আছে? ওই বাড়ি কবে বিক্রি হয়ে গেছে, ওদের এত কষ্টের মধ্যে ওরা আছে, কেন এভাবে টর্চার করছিস? তোর কি লাগবে বল, তুই পথে আয়, কি লাগবে বল, বাড়ি ফাড়ি তুই পাবি না, আর ওই বাড়ি এই ভদ্রলোকের নামেও না, তুই ক্লেম করবি কোথা থেকে? এই ভদ্রলোকের যে বাবা তার নামে বাড়ি। তখন বলতে দোকান লিখে দাও। দোকান তো আমাদের, তুই দোকানও বা নিবি কি করে? সেইখানে প্রশাসনের হেল্প নিয়ে তাকে এই ধরে নাও 2008 সাল কি 7 সালে 30,000 টাকা দিয়ে সেটেল করা হলো। কি বলছো? 30,000 টাকা দিয়ে সেটেল করা হলো, and she was not pregnant. প্লাস সেটেলমেন্টটা অন্ত না, হ্যাঁ ফ্রড কেস। এবার যেহেতু ওই মান সম্মানের একটা ব্যাপার আছে, কোর্ট কাচারি করতে গেলে তো মানে অন্যদিকে চলে যাবে, প্রুফ করতে হবে। তো যাই হোক মোটামুটি ওনার ইন্টেনশন ছিল প্রপার্টি নেওয়া, সেটা তো হলো না। 30,000 টাকা দিয়ে সেটেল করা হলো। এইবার এই যে 2007 থেকে টানা 2008 কি 9 অবধি
এই বেকার প্রবলেমটা চললো। আচ্ছা। এইবার তখন বাবু বলে দিয়েছে তার ওয়াইফকে, তুমি আমাকে বাঁচাও, হুম। আমি আর পারছি না। ওয়াইফ গিয়ে, মুসলিমদের একটা জিনিস হয়, যারা মুসলিম অনেকেই জানবে, ফাল খোলা বলে এটাকে, আর এটা মুসলিমরাই করে। এটা আমরা বাঙালি বা হিন্দুদের ধর্মে এই প্র্যাকটিসটা নেই, ওটা এটা অন্য কিছু ভাবে হয়তো করা হয় প্রসেসটা, আমি ঠিক জানি না। তো ফাল খোলালো। কি হলো এটা? ফালটা খোলানো মানে হলো যে করেছে তার ডেসক্রিপশনটা ওরা পুরো বলে দেয়, নাম বলতে পারে না, মুখের ডেসক্রিপশনটা পুরো বলে দেয়। জলের মধ্যে দেখে বা কিছুতে দেখে? জলের মধ্যে আমি অ্যাকচুয়ালি প্রেজেন্স ছিলাম না, মানে আমাকে এটাই বলা হয়েছে যে ফাল খুলে দেখা হয়েছে। কিভাবে দেখেছে আমি প্রসিডিওরটা দেখিনি। বলছে মোটা চড়া করে সিঁদুর পরা, মাথায় বড় একটা টিপ, এবং দেখতে মুখটা গোলগাল, এবং এই যে গোলগাল, চওড়া সিঁদুর পরা, মাথায় টিপ, লাল টিপ, দ্যাট ওয়াজ দ্য বেবি। আপনাদের যে বাড়ি বিক্রির যে মানে করা হলো, বাড়িটা বন্ধন করে রাখার জন্য ওই ব্যাগটা রাখা হয়েছে। মানে জিজ্ঞাসা করা হলো যে আপনারা কি এরকম কিছু বাড়ির মধ্যে পেয়েছেন, যেটা মাটির মধ্যে পুঁতে রাখা হয়েছে বা এমনি ছেড়ে রেখে দেওয়া হয়েছে, হুট করে হাতে না গেলে পেয়েছেন? তখন বাবু অ্যাকচুয়ালি সব বলে দিয়েছে। বলে দেওয়ার পরে ওয়াইফ বলছে যে হ্যাঁ, আমাদের যখন গৃহপ্রবেশ হচ্ছে এরকম একটা ব্যাগ পেয়েছিলাম। বলছে যে ওই ব্যাগটার মধ্যেই সব করে রাখা ছিল, আর টার্গেট ছিল আপনি, মানে বাবুর ওয়াইফ ছিল টার্গেট। এবার বাবু ধরে নিয়েছে বলে ইম্প্যাক্টটা হয়েছে বাবুর উপরে। বললো যে তাছাড়াও কি করেছে, যে ভদ্রলোক, তার যে মা, তার নামে কিছু এমন চালান করেছে, কি চালান করেছে আমি ঠিক জানি না, মানে এরকমই জিনচিনি বোধহয় কিছু হবে, চালান করেছে, যার ফলে 4টে ভাইকে মারার চেষ্টা করা হয়েছে যাতে ওই 4টে দোকান নিতে পারে। প্লাস টার্গেটটাও সেখানে ছিল আপনার ওই ছিল বড় ভাই। এবার সূত্র ছিল সবই বাবু, টার্গেট ছিল বড় ভাই। আর যেহেতু ওষুধের দোকান রমরমা ব্যবসা, ওর যখন দেখলো বড় ভাইকে তো ঠিক ওইভাবে অ্যাটাক করতে পারছে না, মানে বড় ভাই খুব রিজার্ভড, সে কাউকে দুমদাম ঢুকতে দেয় না বা এ করতে দেয় না। আগে টার্গেট করেছিল বড় ভাই, বড় ভাইকে দিয়ে হলো না। ছোট ভাই খুব একটা প্রেজেন্ট দোকানে থাকতো না, মেজো ভাইও খুব একটা থাকতো না। এই বাবু যেহেতু অল টাইম অ্যাভেলেবেল থাকতো, অনেক রাত অবধি থাকতো, তখন এই বাবুর কাছে যায়, গিয়ে ওই ফাঁদটা পাততে খাবারের মধ্যে পোড়া দিয়ে 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 আগে তাকে বসে আনে। বসে আনার পরে ওই যে বাবু যে বলেছিল আমাকে ঘরে নিয়ে গেছে, ঘরে নিয়ে গিয়ে ট্রিটমেন্টের জন্য সে যে ঘরে গেছিল, আমাকে একটা চা খাইয়েছে। এই চায়ের মধ্যে পোড়াটা দেওয়া ছিল, পোড়াটা যে দেয়া ছিল সেটা ফাল খোলাতে বলা হয়েছে। আচ্ছা। যে ওই যে পোড়াটা দিয়েছিল ওটা ওই মেনসুরেশন সাইকেলের পোড়া দিয়ে ওকে আগে বশ করেছে, করে ওর টার্গেট ছিল বাড়ি এবং দোকান নেয়া, যেটাও বিফলে হয়ে গেছে। এখন ওর রিভেঞ্জে চলে গেছে, মানে ও কোনোভাবে এখন চাইছে যে এদেরকে যে হেন তেন প্রকারে হোক আরো টাকা বার করবো, কারণ বুঝে গেছে এদের পয়সা আছে। এইভাবে দীর্ঘদিন ধরে লড়াই করার পর সে একটা কোথাও পাঠায় বাবুকে। বাবু যায়, গিয়ে মানে আমাদের পেটের থেকে না শেকড় তোলা হয়। শেকড়ের মধ্যে এরকম না ছাই, গৌরব কিছু নেই বাটিটার মধ্যে, শুধু ছাই। আজকে তুলছে, 1 সপ্তাহের মধ্যে আবার শিকড় চলে আসছে, তুলছে 1 সপ্তাহের মধ্যে শিকড় চলে আসছে, প্লাস ওইভাবে বেঁকছে। এটা রিপিটেশনস অফ টাইমস হচ্ছে, থামছে না। শিকড় তোলার পরে গিয়েও কিওর হলো না। উনি এই যে মানে ট্রিটমেন্টটা করার চেষ্টা করলো, কিওর হলো না। লাস্টে গিয়ে কোথা থেকে একজন কোনো পীরের সাথে, এখানকার না বাইরের কোনো পীরের সঙ্গে বাবুর আলাপ হয়, ওনাকে গিয়ে সবটা বলে, কিছু তাবিজ কবজ দিল, দেওয়ার পরে ঠিক হলো, বাট ওই ঠিকটা ঠিক আর মানে হলো না, নিউরোলজিক্যাল প্রবলেম চলে এলো। ভদ্রলোক হাঁটা চলা করতো, দোকানে গিয়ে বেশিক্ষণ বসতে পারতো না,
এই গেল চলে এলো, মানে দোকানের প্রতি আর কোনো মায়া ছিল না। এই গেল এই চলে এলো, এসেই শুয়ে পড়ছে, কাহিল হয়ে যাচ্ছে বা ভালো লাগছে না যেতে। মানে যে দোকানকে বা শিশুর থেকে মানে শৈশবে নিয়ে গেছে সেই ব্যক্তি দোকানে যেতে চায় না। তারপরে এইভাবে দীর্ঘদিন চলতে থাকলো। চলবার পর 2009-এ এই ইম্প্যাক্টটা শেষ হলো। আই থিঙ্ক মনে হয় মহিলাই বোধহয় ছিল না, এই কারণেই বললাম না, মানে করলেই হয় মনে হয়, কারণ ওই 9 থেকে সবাই কিওর হয়ে গেল। তারপর আর মহিলাকে দেখাও যায় না, ওই মহিলা ওই দোকানের সামনেই আসেনি। কোনো বেঁচে আছেন কিনা এটা কি কেউ জানে? মনে হয় না আছে। এই বাবুর কি হলো? বাবুর মানে নার্ভের প্রবলেম এসে গেল। যে মানুষটা খুব মানে আমরা বলি না খুব চঞ্চল প্রকৃতির লোক, মানে না ওই মহিলার ইম্প্যাক্টটা চলে যাওয়ার পর উনি সুস্থ হয়েছিলেন? না, পুরোপুরি হলো না, নিউরোলজিক্যাল প্রবলেম চলে এলো। অন্যান্য ভাইরা সুস্থ হয়ে গেছে, কিন্তু বাবু আর হলো না। প্রথমত বেশি কাজ করতে পারতো না, নিউরোলজিক্যাল প্রবলেম এসে গেল, এক জায়গায় স্থিরভাবে বসতে পারতো না। তারপর তো 2014-এ মারাই গেল। অ্যান্ড নট অনলি দ্যাট, এইটুকুনিতে স্থগিত থাকলো না, বাবুর যে ওয়াইফ, তার পা যদি দেখো না গৌরব, বুঝতে পারবে কি ধরনের ব্ল্যাক ম্যাজিক করা আছে। পাটা না ঠিক এরকম বেঁকা, উনি ঠিক করে হাঁটতে পারে না। আর এটা হলো ওনাকেও বান মারা হয়েছিল সেই টাইমে, যেহেতু উনি এটার মানে একটা সলিউশনে আসার চেষ্টা করছিল। প্রথম এফেক্টটা তো ওনাকেই করতে চেয়েছিল, যখন ওই ঘরটা যখন করা হচ্ছে গৃহপ্রবেশে, মানে উনি টার্গেট ছিল। বাবু পুরোটা নিয়েছে ইনডাইরেক্টলি, ওনারা পুরো পাটা ব্যথা। তোমাকে চাইলে আমি ছবি পাঠিয়ে দিতে পারি, টিল ডেট একটা পা খুঁড়িয়ে হাঁটে। প্লাস ওনারও মানে ওয়াইফেরও নিউরোলজিক্যাল সব প্রবলেম এসে গেছে। মানে এমআরআই সিটি স্ক্যান সবই করা হয়েছে, কিছুই ধরা খুবই প্যাথেটিক করেনি। লিগামেন্টের প্রবলেম এসে গেছে, মানে শি ইজ অলসো নট হেলদি। 2014-তে ঘুরতে গেল দুজনে, মানে ওয়াইফ এবং হাজবেন্ড প্ল্যানিং করে গেল এক জায়গায়, ট্রেনে উঠলো, নামলো। হাজবেন্ডের খুব শরীর খারাপ করছে, ওখানকার কিছু হেল্প নিয়ে কলকাতায় ফিরলো। মানে এটা তোমাকে আমি বলছি অক্টোবরের কথা, অক্টোবরের লাস্ট উইকে গেল, নভেম্বরের 1 তারিখে মারা গেল। এবং মারা যাওয়ার পরে খুব অদ্ভুত ব্যাপার, যখন মারা গেল ওনার প্রেজেন্স ওই বাড়িতে কিন্তু বোঝা যেত। মানুষের জীবন মানুষকে কোন জায়গায় নিয়ে যায়, মানুষের জীবনের গতিপথ কখন কোন দিকে যায় আমরা সত্যি সেটা বুঝি না। এই আজকে হয়তো ভালো আছি, কালকে কিরকম থাকবো আমরা কেউই জানি না। এবং আসলেই তো আমাদের জীবনের কালকে কি হবে আমাদের জীবনে সেটা আমরা কেউ জানি না। তা সত্ত্বেও আমরা হিংসা করি, তা সত্ত্বেও আমরা মারামারি করি, তা সত্ত্বেও আমরা একে অপরকে নিয়ে খারাপ চর্চা করি, কুরুচিকর মন্তব্য করি। এবং একদিন হঠাৎ করে হয়তো সেই মানুষটা থাকে না, বা হয়তো আমরা নিজেরাই থাকি না। আমরা আসলে এতটাই ছোট জীব, আমাদের বোধ এতটাই কম যে আমরা বুঝি না যে জীবন আসলে কি, এই জার্নিটা আসলে কি, এবং আমরা আসলে কোন জায়গায় গিয়ে আসলে পৌঁছাচ্ছি। আসলেই শূন্য থেকে আমরা শুরু করি এবং আমরা শূন্যেই ফিরে যাই। এই ঘটনাটার থেকে হয়তো আমরা সেটাই শুনলাম, সেটাই শিখলাম। এবং খুব প্যাথেটিক লাগলো আমার বাবু এবং তার পরিবারের কথা ভেবে, যে তাদেরকে এরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যেতে হয়েছে। আই ডোন্ট নো যে কেন তাদের সাথে এমন হলো, কেন তারা এতটা কষ্ট বিশেষ করে বাবু ফেস করলো, আই ডোন্ট নো। কিন্তু আশা করব যে ভবিষ্যতে এরকম কালো জাদুর শিকার যেন আর কেউ না হয়, এবং আমাদের পরিবার যারা রয়েছে, আমাদের বন্ধু বান্ধবদের পরিবার যারা রয়েছে, তারা যেন সুখে শান্তিতে থাকে। আশা করছি আপনাদের এই ঘটনাটি শুনে আমারই মতন দুঃখ লেগেছে, এই ঘটনাটি শুনে আমারই মতন হয়তো আপনারাও সমব্যথী হয়েছেন। এরপর আপনারা আবার পরবর্তী কোনো পডকাস্ট শুনবেন। এবং আজকে পম্পিকে থ্যাঙ্কস এত সুন্দর একটি ঘটনা আমাদেরকে শোনানোর জন্য, এত সুন্দর করে ঘটনাটাকে শোনানোর জন্য। কিন্তু ঘটনাটা তো খুবই পেইনফুল। আশা করছি আজকের এপিসোড আপনারা শেয়ার করছেন বন্ধুদের সঙ্গে এবং পরবর্তী এপিসোডের অপেক্ষায় আছেন। আজকের মতো চললাম, মনটা একটু ভারাক্রান্ত হয়ে গেছে এই এপিসোডটা শুনে আসলে, তাই আর বেশি কিছু বলতে ইচ্ছে করছে না। চলুন আবার পরের এপিসোডে দেখা হচ্ছে, টাটা।